আচ্ছা, সবাই একটু কনফার্ম করো তো আমার ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। ঠিক আছে। চলো, আজকের ক্লাসে আমরা যে টপিকটা থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, টপিকটার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। পরমাণুর গঠন, এই টপিকটার উপর বেস করে আজকে আমরা এমসিকিউ সলভ করব। চলো, একদম ফার্স্ট কোশ্চেন। দুটো কোশ্চেন একসাথে আছে। দুটো কোশ্চেনই একই টপিক রিলেটেড, তাই একসাথে আমি রেখেছি। ক্যাথোড রশ্মি বলতে যেটা বুঝি সেটা কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলফা কণার স্রোত, ইলেকট্রনের স্রোত, না একটা বিকিরণ। আর তার নিচে আরেকটি কোশ্চেন আছে, ক্যাথোড রশ্মির আছে শুধুমাত্র ভর, শুধুমাত্র আধান, ভর নেই। ভর এবং আধান দুই আছে। চলো বলো। স্যার, কোয়েশ্চেন গুলো কি ইংলিশে আসবে? কোশ্চেন গুলো ইংলিশে আপাতত তো আজকে বাংলাতেই আছে। কেন, তোমার তোমার কার ইংলিশে দরকার বলো? স্যার, আমার একটু ইংলিশে দরকার ছিল। কি নাম জানো বেশ? কি নাম? পৌলমী ঘোষ। পৌলমী। বেশ, তাহলে দেখছি যে পরের দিন কোশ্চেন বানাতে ইংলিশ বাংলা দুটোই রাখবো। ওকে। থ্যাংক ইউ স্যার। চলো। আচ্ছা, ক্যাথোড রশ্মির নাম শুনেছো কেউ? হ্যাঁ স্যার। ক্যাথোড রশ্মি নামটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বুঝতে হবে যে এটা কিসের সাথে জড়িত। প্রথম কথা, আমি ক্যাথোড রশ্মি সম্পর্কে যে যে পয়েন্টগুলো বলবো, পরীক্ষায় সেইখান থেকেই প্রশ্ন আসবে। ক্যাথোড রশ্মি এইটা রিলেটেড টু, দিস ইজ রিলেটেড টু, এটা কার সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কারের সাথে সম্পর্কিত। প্রথম পয়েন্ট, ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কারের সাথে সম্পর্কিত। ওকে। তার মানে এই রশ্মিটার মাধ্যমে মূলত ইলেকট্রন আবিষ্কৃত হয়েছিল। বেশ। আচ্ছা, এবার আসি নেক্সট পয়েন্ট। তাহলে হু ডিসকভার ইলেকট্রন? ডিসকভারি অফ ইলেকট্রনস, ডিসকভারি অফ ইলেকট্রন কে করেছিল? অ্যান্সার হবে জে জে থমসন। তার মানে ক্যাথোড রশ্মির যে এটা একটা আমরা বলতে পারি এই রশ্মিটার মধ্যেই ইলেকট্রনের অস্তিত্ব ছিল, এবং এটা ডেভেলপ কে করেছিলেন বা এটা আবিষ্কার কে করেছিলেন? জে জে থমসন। এখন
সবাই মোটামুটি জানো, তবু একবার যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। একটা পরমাণু দেখলে তার ভেতরে থাকে, এই অংশটাকে কি বলে থাকি আমরা? নিউক্লিয়াস। যার মধ্যে থাকে প্রোটন, যার মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। আর বাইরে থাকে, বাইরে সেলে থাকে কি? ইলেকট্রন। তোমরা সবাই জানো ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল, নেগেটিভলি চার্জড পার্টিকেলস। আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেলস। পজিটিভলি, পজিটিভ মানে কি? ধনাত্মক। আর নিউট্রন, এইটার চার্জ কি হবে? নিউট্রনের চার্জ কি হবে, কে বলতে পারবে? নিউট্রাল এটা। হ্যাঁ, নিউট্রন হচ্ছে নিউট্রাল, নো চার্জ, নো চার্জ, কোনো চার্জ নেই। সো প্রথম হচ্ছে এটা, একটা 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 অ্যাটমিক স্ট্রাকচার দেখলে আমরা পাবো তার ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন। নাও এই ইলেকট্রন আবিষ্কার করেছিলেন যিনি, তার নাম হচ্ছে জে জে থমসন। এবং তিনি যেখান থেকে ইলেকট্রনটা আবিষ্কার করেন সেটাই হচ্ছে ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে। ক্যাথোড রে এর মাধ্যমে তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। তো এখানে যা যা লেখা আছে সবাই মোটামুটি নিজেদের মতো করে নোট ডাউন করেছো, হ্যাঁ কি না? সবাই হ্যাঁ কিন্তু স্যার, নোট ডাউন করেছি। করতে হ্যাঁ থাকবে। স্যার। আচ্ছা। নেক্সট, এবার আসি যে অ্যাকচুয়ালি একটা এক্সপেরিমেন্ট ছিল, যে এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটার নামই হচ্ছে ক্যাথোড রে। এই এক্সপেরিমেন্টটা করছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে জে জে থমসন, যার কথা একটু আগে বলছিলাম। তিনি দেখতে পান যে এই যে ক্যাথোড রে যাচ্ছে, তিনি লক্ষ্য করেন এই রেটা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। আমি যদি বলি যে ক্যাথোড রে এর বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, ইট ইজ মেড আপ অফ, ইট ইজ মেড আপ অফ, আমি যে পয়েন্টগুলো বলছি শুধু সেইগুলোই ইম্পর্টেন্ট। ইট ইজ মেড আপ অফ নেগেটিভলি চার্জ পার্টিকেল, নেগেটিভলি চার্জ পার্টিকেল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। নাও পার্টিকেল যখন, এটার তো কিছু না কিছু মাস থাকবে, বাট ইটস মাস ইজ, ইটস its mass is almost zero or very negligible। তার মানে একটা রশ্মি যার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি, এই ক্যাথোড রশ্মি তৈরি হচ্ছে মূলত কি দিয়ে? নেগেটিভলি চার্জ পার্টিকেল দিয়ে। বাট আসলে এটা ইলেকট্রন, যেটার মাস যদি জিজ্ঞাসা করি তাহলে উত্তর হবে অলমোস্ট জিরো অর ভেরি নেগলিজেবল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এই কথাটা। সেকেন্ড, যে পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এটা চার্জ পার্টিকেল, তাই ইট ইজ ডিফ্লেক্টেড ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এর ডিফ্লেকশন দেখা যায়। তার মানে এই রেটা যখন যায়, এই রেটা ক্যাথোড রে যখন যাচ্ছে, তখন যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এই রেটার ডিফ্লেকশন দেখা যাবে। এই তিনটে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। কি কি পয়েন্ট বললাম আরেকবার বলে দিই। ইট ইজ মেড আপ অফ নেগেটিভলি চার্জ পার্টিকেল, এইটা ফার্স্ট পয়েন্ট। ক্যাথোড রে কি দিয়ে তৈরি? নেগেটিভলি চার্জ পার্টিকেল। পক্ষান্তরে আমরা এটাকে বলবো মূলত ইলেকট্রন দিয়ে তৈরি।
its mass is almost zero and it is deflected in electromagnetic field. আর ক্যাথোড রে কে ডিসকভার করেছিলেন যদি বলা হয়, বা ক্যাথোড রে থেকে ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন যদি বলা হয়, তাহলে নাম হবে কি জে জে থমসন, যেটা আমি আগের স্লাইডে বলে দিয়েছি। ব্যাস এইটুকু জানলেই অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা জানতে পারছো। প্রথম কথা, ক্যাথোড রশ্মি হলো কি হবে উত্তর এবার বলো এগুলোর মধ্যে থেকে? ইলেকট্রনের থিটা স্রোত। হবে। ইলেকট্রনের স্রোত, ভেরি গুড, স্ট্রিম অফ ইলেকট্রনস। ক্যাথোড রশ্মির আছে কোনটা হবে? শুধুমাত্র ভর, শুধুমাত্র আধান? ভর নেই, শুধুমাত্র আধান নেই, আধান। শুধুমাত্র ভর আধান। দেখো অ্যাকচুয়ালি ভর আধান দুটোই আছে, কিন্তু যেহেতু এই পয়েন্টটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এর ভরটা অলমোস্ট নেগলিজেবল বা জিরো, এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা শুধুমাত্র আধানটাকেই নেব। কারণ প্রশ্নটা দিয়েইছে এই কারণে যে এটা বোঝানোর জন্য যে ক্যাথোড রশ্মির ভর ভেরি ভেরি নেগলিজেবল, অলমোস্ট জিরো, এটার জন্যই প্রশ্নটা দিয়েছে। নেক্সট, ইলেকট্রনকে আবিষ্কার করেন, এবার আশা করি বলতে পারবে। জে জে থমসন। জে জে থমসন। ভেরি জে গুড, জে আমি একটু আগে থমসন। বললাম ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। আচ্ছা, ইলেকট্রনের আবিষ্কার যখন বললাম, হু ডিসকভার প্রোটন? প্রোটনকে আবিষ্কার গোল্ডস্টোন। করেন। অ্যান্ড হু ডিসকভার নিউট্রন? চ্যাডউইক। চ্যাডউইক। নাও নিউট্রন ডেভেলপ করেছিলেন স্যাডউইক। প্রোটনের আবিষ্কর্তার নাম কি, এটা যদি জিজ্ঞাসা করে প্রশ্নে, তাহলে এটার উত্তর অ্যাকচুয়ালি দুটো হয়, এক গোল্ডস্টিন অর রাদারফোর্ড, দুটোই অ্যান্সার হতে পারে। তবে যদি গোল্ডস্টিন অপশনে থাকে, আগে গোল্ডস্টিনকে প্রায়োরিটি দেবো, তারপরে রাদারফোর্ড। কারণ বেশিরভাগ যদি সেন্ট্রালের এক্সাম হয়, বিশেষ করে তোমরা যদি এনসিইআরটির বই খোলো, সেখানে দেখতে পাবে হু ডিসকভার প্রোটন বললে রাদারফোর্ড আমরা দেখতে পাবো। বিকজ এটার পেছনে কারণ আছে, কারণটা খুব সিম্পল, যে যেমন ভাবে ক্যাথোড রশ্মি, ক্যাথোড রে, এটা থেকে ইলেকট্রন আবিষ্কার হয়, কারণ ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের স্ট্রিম। এটা ডিসকভার করেছিলেন জে জে থমসন। একই রকম ভাবে অ্যানোড রে, এই দেখো একটা প্রশ্ন অলরেডি দেওয়া আছে, অ্যানোড রশ্মি কে আবিষ্কার করেছিলেন? অ্যানোড রশ্মি। সো দিস ইজ মেড আপ অফ পজিটিভলি চার্জ পার্টিকেল, পজিটিভলি চার্জড পার্টিকেল। অ্যানোড রশ্মি পজিটিভলি চার্জ পার্টিকেল দিয়ে তৈরি। ওকে, না যেহেতু এটা পজিটিভলি চার্জ পার্টিকেল, তো মনে হতেই পারে যে তাহলে এটাই প্রোটন। কিন্তু গোল্ডস্টিন এটা ডেফিনিট করে বলতে পারেননি যে দ্যাট ইজ প্রোটন। তিনি ডিসকভার করেছিলেন অবশ্যই অ্যানোড রে, এবং সেইটা যে পজিটিভলি চার্জ পার্টিকেল দিয়ে তৈরি সেটা আবিষ্কার করেছিলেন, বাট নট যে এটাই প্রোটন, এটার কথা তিনি বলে যাননি। রাদারফোর্ড ডিসকভার দ্যাট, এই কারণে অনেক বইতে রাদারফোর্ড উত্তর নিয়েছে। তবে গোল্ডস্টিন থাকলে আমি বলবো গোল্ডস্টিনকে আগে উত্তর নেবে, তারপরে রাদারফোর্ড। চলো নেক্সট। তাহলে ইলেকট্রনের আবিষ্কর্তা জে জে থমসন, প্রোটনের ক্ষেত্রে গোল্ডস্টিন, রাদারফোর্ড, দুটো নামই মনে রাখবে, নিউট্রন হচ্ছে স্যাডউইক। আচ্ছা, এবার তাহলে এই প্রশ্নটার উত্তর দিয়ে ফেলো তো, অ্যানোড রশ্মি কে আবিষ্কার করেন? গোল্ডস্টোন। অ্যানোড রশ্মি রাদারফোর্ড। অবশ্যই হবে না, অ্যানোড রশ্মির কথা বললাম একটু আগে, আমি এই আচ্ছা, পয়েন্টস হুম। গুলোই তুলে ধরেছি। গোল্ডস্টিন। ইলেকট্রনের আধানের পরম মানকে নির্ণয় করেন, এই প্রশ্নটার উত্তর করো এবার। ইলেকট্রনের আধানের পরম মান, দেখো ইলেকট্রনের ইলেকট্রন আবিষ্কার কে জে জে থমসন, এটা আমাদের উত্তর হবে। বাট যদি বলা হয় ইলেকট্রনের আধান কে মান নির্ণয় করেন বা আধানের গণনা কে করেন,
তাহলে এর উত্তর হবে আর এম মিলিকান। কি উত্তর নেব? আর এম মিলিকান। একটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্টার জাস্ট নামটা জেনে রাখবে তোমরা। মিলিক্যান অয়েল ড্রপ, অয়েল ড্রপ মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এই যে এক্সপেরিমেন্টটা আছে এর মাধ্যমে আমরা ইলেকট্রনের চার্জ আবিষ্কার করা গেছিল। ওকে, নাও প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন? চার্জ অফ ইলেকট্রন কত? চার্জ অফ ইলেকট্রন কত? ইলেকট্রনের চার্জ কত? মনে রাখতে হবে ইলেকট্রনের চার্জ অবশ্যই চার্জ পরিমাপ করা হয় যে এককে, তার নাম হচ্ছে কুলম্ব। এই ইউনিটে পরিমাপ করা হয় কুলম্ব। আর এই কুলম্ব ইউনিটে ইলেকট্রনের চার্জের ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। মনে থাকবে, ভ্যালুটা মনে থাকবে, 1.6 ইন্টু 10⁻⁻19। বাট যেহেতু ইলেকট্রন নেগেটিভ তাই মাইনাস সামনে দিতে পারি আমরা। প্রোটন চার্জ যদি বলা হয় তাহলে প্রোটনের চার্জটাও সেম, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস, কারণ প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড। হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছো? বেশ। স্যার আরেকবার বলুন ওই কুলম্বের ব্যাপারটা। হ্যাঁ, আমি বললাম যে চার্জ অফ ইলেকট্রন, ইলেকট্রনের যে চার্জ, কোন ইউনিটে চার্জ পরিমাপ করা হয়, কোন এককে চার্জ পরিমাপ করা হয়, চার্জ বা আধান পরিমাপ করা হয় কুলম্ব ইউনিটে, কুলম্ব। অ্যান্ড ভ্যালু ইলেকট্রনের ক্ষেত্রে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। চলো নেক্সট প্রশ্ন। নিউট্রনকে আবিষ্কার করেন, ফটাফট বলো। চ্যাডউইক। চ্যাডউইক। আচ্ছা, এই টেবিলটা এখানে করে দেওয়া আছে। এই যে দেখো চার্জ, ইলেকট্রনের চার্জ দেখো, যেটার কথা বললাম 1.60, আমি 1.6 বলেছি, অ্যাকচুয়ালি 1.602 ইন্টু 10⁻⁻19 সি, কুলম্ব। সি মানে কুলম্ব। আর প্রোটনেরটাও সেম। আচ্ছা, দুটোকে আলাদা আলাদা করে লিখেছে বাট এই দুটোই সেম, দিস টু আর ইকুয়াল। শুধু ডিফারেন্স এটা মাইনাস এটা প্লাস। বাট আমাদের ভর গুলোর মান মনে রাখতে হবে। ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি। কিসের ভর? ইলেকট্রনের ভর। প্রোটনের ভর 1.6 ইন্টু 10⁻27 কেজি। প্রোটনের ভর আবার বলছি 1.6 ইন্টু 10⁻27 কেজি। নিউট্রনের ভর সেম টু সেম, প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সেম টু সেম, কিন্তু ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর চার্জ হচ্ছে কত? নিউট্রনের 0, কারণ নিউট্রন হচ্ছে নিউট্রাল। এই টেবিলটাতে মাস এবং চার্জ দেওয়া আছে। স্যার নিউট্রন তো 10⁻⁻27, সেম তো অনেকটা ডিফারেন্স এসে যাচ্ছে। কোথায় অনেকটা ডিফারেন্স আছে? স্যার ও, এটা 20 20 আছে। করে দিয়েছে না, এটা 10 হবে, এটা 10 হবে। হুম, ভুল লিখেছি, মানে টাইপিং মিস্টেক। 10 হবে, 27, এটাও -27। হ্যাঁ, প্রোটন আর নিউট্রনের মধ্যে ভরের সামান্য তফাৎ আছে, অবশ্যই আছে সামান্য তফাৎ, ঠিক আছে, বাট অলমোস্ট প্রায় সেম। একটি ইলেকট্রনের রিলেটিভ মাস বা আপেক্ষিক ভর কত? হোয়াট ইজ দ্য রিলেটিভ মাস বা আপেক্ষিক ভর ইলেকট্রনের? স্যার 1/1837। চলো
প্রথম কথা বলি, রিলেটিভ মাস বলতে কি বোঝায়? খুব ছোট ছোট যে পার্টিকেলস গুলো আছে, খুব ছোট ছোট পার্টিকেলস, যেমন লাইক আমি যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওকে, আমি যদি ধরো সাপোজ অ্যাটম, চার্জড, সরি অ্যাটম, আয়ন, মলিকিউল, এগুলো হচ্ছে খুব ছোট ছোট জিনিস। এই ছোট ছোট জিনিসের ভর বললে, এদের ভরগুলো যদি আমরা নর্মালি কেজি বা গ্রামে প্রকাশ করি, সেগুলো দেখতে এরকম লাগে। যেমন ইলেকট্রনের ভর একটু আগে পড়লাম 9.11 ইন্টু 10⁻31 কেজি। ওটা অদ্ভুত টাইপের দেখতে লাগে। প্রথম কথা, 10⁻31 লিখতে হচ্ছে, ছোট তো অনেক। তো এই কারণে এদের ভরগুলো বলার জন্য আমরা কি করি, আমরা একটা রেফারেন্স ব্যবহার করি এবং দেখি যে ওই রেফারেন্সের সাপেক্ষে বাকি জিনিসগুলোর ভর কত, কত গুণ। এই রেফারেন্সটা কি? তো এই রেফারেন্সটা হচ্ছে মাস অফ প্রোটন। মাস অফ প্রোটন, তার মানে প্রোটনের মাসটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স ব্যবহার করি, আর বাকি জিনিসের মাস এই প্রোটনের সাপেক্ষে কতটা সেটা আমরা দেখার চেষ্টা করি। আর এই জিনিসটাকেই বলে থাকি আমরা রিলেটিভ মাস। কি বলে থাকি? রিলেটিভ মাস। আমি শর্টে বললে রিলেটিভ মাস, রিলেটিভ মাস ইজ দ্য রেশিও অফ মাস of any atomic size particles with respect to mass of proton, প্রোটনের মাসের সাপেক্ষে তুলনা করে। এখন প্রোটনের মাস কেজিতে কত হয়? স্যার প্রোটনের মাস কেজিতে হয় 1.6 ইন্টু 10⁻⁻27 কেজি, একটু আগে বললাম। এর সাপেক্ষে তুলনা করে আমরা বাকিগুলোর মাস বলে থাকি। লেট সাপোজ যদি আমি বলি যে হোয়াট ইজ রিলেটিভ মাস অফ প্রোটন, তাহলে অ্যান্সার কি হবে? রিলেটিভ মাস 1. অফ প্রোটন। 1. কারণ প্রোটনের মাস উইথ রেসপেক্ট টু প্রোটনের মাস, তাহলে অবভিয়াসলি 1 হবে। আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ রিলেটিভ মাস অফ নিউট্রন, রিলেটিভ মাস অফ নিউট্রন, 1. আমি একটু আগে বললাম যে নিউটন প্রোটনের মাস অলমোস্ট সেম, তাহলে এটা 1 আসবে। নাও ইলেকট্রনের রিলেটিভ মাস মনে রাখতে হবে 1/1837। রিলেটিভ মাস অফ ইলেকট্রন, relative mass of electron is 1/1837। কারণ প্রোটনের থেকে ইলেকট্রন 1837 ভাগ হালকা, বা সরি 1837 গুণ হালকা, বা 1/1837 গুণ আমরা বলতে পারি। আমি যদি জিজ্ঞাসা করি what will be the unit of relative mass, unit of relative mass, Nothing, sir. It is a ratio. এটা দুটো মাসের রেশিও, সো আমরা বলবো unitless because ratio of two mass, because it is ratio of two mass। হচ্ছে হ্যাঁ স্যার। নেক্সট, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ, যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি রাদারফোর্ড আলফা পার্টিকেল
স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এইটা ইজ রিলেটেড টু কার আকারের সাথে সম্পর্কিত ছিল, বা এই রাদারফোর্ড আলফা পার্টিকেল এক্সপেরিমেন্টটা রিলেটেড উইথ হুম? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর নিউক্লিয়াস, কোনটার সাথে রিলেটেড? দেখো এই এক্সপেরিমেন্টটার কথা বলি। দেখো আমাদের কিছু কিছু এই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কিছু কিছু এক্সপেরিমেন্টের সম্পর্কে ইনফরমেশন জানতে হবে, নট এক্সপেরিমেন্ট গুলো তোমাদের পড়তে হবে। এক্সপেরিমেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে না, নেভার। ফার্স্ট এক্সপেরিমেন্টের কথা আমি অলরেডি যে পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ফার্স্ট এক্সপেরিমেন্টের কথা হচ্ছে ক্যাথোড রে, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, যেটা থেকে আমাদের ডিসকভার হয়েছিল ইলেকট্রন। সেকেন্ড এক্সপেরিমেন্ট, 2 নম্বর এক্সপেরিমেন্ট অ্যানোড রে, অ্যানোড রে, যেটা থেকে আমরা পেয়েছিলাম প্রোটন। থার্ড আমরা পেলাম মিলিকন অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, যেটা থেকে আমরা পেয়েছিলাম চার্জ অফ ইলেকট্রন। ইয়েস এন্ড নো? ফোর্থ এক্সপেরিমেন্টের নাম আমরা পড়ব যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। That is related to নিউক্লিয়াসের সাইজ। মূলত রাদারফোর্ড যেটা করতে চেয়েছিলেন স্ট্রাকচার অফ অ্যাটম দেখার জন্য। অ্যাটমটা দেখতে কিরকম, আমরা ইলেকট্রন আবিষ্কার করেছি, প্রোটন আবিষ্কার করেছি, নিউট্রন তখনও যদিও আবিষ্কৃত হয়নি যখন রাদারফোর্ড এটা করছেন। এত কিছু আবিষ্কার করে বসে আছি, কিন্তু এগুলো অ্যাটমের মধ্যে কি অবস্থায় আছে সেটা আমরা জানি না, সেটা রাদারফোর্ড দেখতে চাইছিলেন। And তার জন্য তিনি এই পরীক্ষাটা করেন, আলফা পার্টিকেল স্ক্যাটারিং। দ্যাট ইজ রিলেটেড টু অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ অ্যাটম, বাট এখান থেকে যেটা মেনলি তিনি ডিসকভারি করেন নতুন করে, দ্যাট ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস, যেটা মূলত কি দিয়ে তৈরি? নিউট্রন এবং প্রোটন দিয়ে তৈরি। লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। বেশ, এইখানটা লেখা হচ্ছে, বাকিদের লেখা হলে আচ্ছা রেকর্ডিংটাও পেয়ে যাবে, যদি কোথাও মিসম্যাচ থাকে রেকর্ডিং দেখে লিখে নেবে। কারণ আমি এখানটায় স্লাইডে কিছু অংশ মুছে দিচ্ছি যাতে আমি আরো ইনফরমেশন গুলো লিখতে পারি। নাও এবার এই এক্সপেরিমেন্টটা সম্পর্কে কথা বলবো, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ দিস আলফা পার্টিকেল, এইটা সম্পর্কে আগে কথা বলি। আলফা পার্টিকেল কি জিনিস কেউ বলতে পারবে? He2+ এটা মানে হিলিয়াম যে পরমাণুটা আছে সেখানটার মানে দুটো ইলেকট্রন যখন সে ডোনেট করবে তখন যে আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে আলফা কাউন্ট। ভেরি গুড। অ্যাকচুয়ালি আলফা পার্টিকেল হচ্ছে এমন একটা পার্টিকেল যেটার সহজ ভাষায় এটা একটা পার্টিকেল, এবং এই পার্টিকেলটা আইডেন্টিক্যাল উইথ He2+। এই যে একটা পার্টিকেলস রয়েছে, এই পার্টিকেলস এর চার্জ +2, অ্যান্ড এই পার্টিকেলটার মাস, ওকে, এই পার্টিকেলটার মাস হচ্ছে 4 AMU।
যদি রিলেটিভ মাসের কথা বলি, রিলেটিভ মাস, একটু আগে রিলেটিভ মাসের কথা পড়ছিলাম, দ্যাট ইজ 4। রিলেটিভ মাস হচ্ছে 4, চার্জ হচ্ছে +2, মাস হচ্ছে 4 AMU। AMU এই ইউনিটটা ব্যবহার করা হয় ছোট ছোট মাসগুলো বোঝাতে, অ্যাটমিক মাস ইউনিট বলা হয় ফুল নেম। আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে +2, দ্যাট ইজ অলমোস্ট কি বলে এটা আইডেন্টিক্যাল টু He2+। কারণ কি? কারণ একটা হিলিয়াম অ্যাটম যদি আমরা দেখি, হিলিয়াম অ্যাটম, দিস ইজ হিলিয়াম। হিলিয়ামে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভেতরে, আর বাইরে থাকে দুটো ইলেকট্রন। এইটা হচ্ছে হিলিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার। নাও যদি আমরা এই দুটো ইলেকট্রনকে হিলিয়াম থেকে বার করে দিই, তাহলে প্রথম কথা, হিলিয়ামের এই ইলেকট্রনের যে কক্ষকটাই ছিল সেটাই উড়ে যাবে। নাও দিস ইজ দ্য হিলিয়াম, তখন হিলিয়াম এটা দাঁড়াবে, এবং যেহেতু দুটো ইলেকট্রন আউট হয়ে গেছে তাই দুটো পজিটিভ চার্জ চলে আসবে, He2+। এবং এটার মাস দাঁড়াবে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের মাসের সমান। আমরা জানি যে প্রোটন আর নিউট্রনের মাস অলমোস্ট সেম, তার মানে আমরা বলতে পারি অলমোস্ট 4টে প্রোটনের মাসের সমান। এই কারণে রিলেটিভ মাস দেখো 4, বা মাস হচ্ছে 4 AMU। তাহলে আমরা আলফা পার্টিকেলস বললে, যদি পরীক্ষায় দেয়, He2+ বললেও চলবে। যেমন একটা প্রশ্ন অলরেডি আর দেখতেই পাচ্ছি, আলফা কণা হলো একটি হিলিয়াম পরমাণু, একটি সংযুক্ত হিলিয়াম অণু, একটি আয়নিত হিলিয়াম পরমাণু, দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। তোমরাই বলো এবার অ্যান্সার কি হবে? দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু, He2+। তাহলে এই প্রশ্নটার উত্তর আশা করি আমরা বোঝাতে পেরেছি। আলফা কণা কি জিনিস ক্লিয়ার হয়েছে। প্রোটনের 4 গুণ মাস যুক্ত, আর চার্জ বলতে গেলে প্রোটনের দ্বিগুণ চার্জ যুক্ত, পজিটিভলি চার্জ। অবশ্যই আলফা কণাও কিন্তু পজিটিভলি চার্জড। এবার আসি, এই পার্টিকেলসটা নিয়ে রাদারফোর্ড পরীক্ষা করছিলেন। এই পার্টিকেলসটা নিয়ে, আলফা পার্টিকেলস নিয়ে কি করছিলেন রাদারফোর্ড? রাদারফোর্ড একটা পাত নিয়েছেন, একটা মেটালিক সিট, মেটালিক সিট, মেটালিক সিট। এবং এই মেটালিক সিটটা ছিল অত্যন্ত অত্যন্ত, মানে এর যে এটা ছিল, আমাদের বেদটা ছিল, সেই বেদটা ছিল মোটামুটি 1000 অ্যাটমের ইকুয়াল। যাই হোক, এটা না বুঝলেও চলবে, অত্যন্ত পাতলা। এটা তোমরা বোঝো, এই মেটালিক সিটটা আমরা এটাকে বলতে পারি যে মেটালিক ফয়েল বলতে পারি, মেটালিক ফয়েল, মেটালিক ফয়েল। খুব পাতলা, যাতে মোটামুটি এতটাই পাতলা করা যায় যাতে আমরা অ্যাটম গুলোকে খুব পরিষ্কার ভাবে বুঝতে পারি। এবং একটা তোমার গান থেকে আমরা আলফা পার্টিকেলস গুলোকে এর দিকে চালিত করেছিলাম, তার ফলে কিছু ঘটনা ঘটেছিল। আমি সেই ঘটনাগুলোর দিকে একদমই যাব না, কারণ ওই ঘটনাগুলো থেকে প্রশ্ন আসেনি। এইটার মাধ্যমে তিনি যেটা ডিসকভারি করেছিলেন, তোমরা চাইলে যখন ক্লাসে তোমাদের থিওরি পড়ানো হবে তখন ডিটেলে এগুলো বলা হবে, আলফা পার্টিকেল স্ক্যাটারি এক্সপেরিমেন্টটা ভেতরে কি কি ঘটেছিল। কিন্তু আমরা ওই এক্সপেরিমেন্টটাতে যাচ্ছি না। তার রেজাল্ট কি ছিল যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে? রেজাল্ট নাম্বার 1, তিনি ডিসকভার করলেন ডিসকভারি অফ নিউক্লিয়াস। তিনি ডিসকভার করলেন নিউক্লিয়াস, হুইচ ইজ ভেরি টাইনি, অত্যন্ত টাইনি, মানে স্মল,
অ্যান্ড পজিটিভলি চার্জড। এইটা তিনি তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বুঝতে পারলেন যে মাঝখানে একটা অত্যন্ত টাইনি জায়গা আছে, কোথায়? অ্যাটমের মাঝখানে একটা খুব ছোট্ট জায়গা আছে, যে জায়গাটা, ওই ছোট্ট জায়গাটাকে আমরা যদি দেখি যে পজিটিভলি চার্জড অ্যান্ড নিউক্লিয়াস হ্যাজ হেভি মাস, মানে পুরো অ্যাটমের মাস যদি কোথাও কনসেন্ট্রেট থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি অলমোস্ট all mass all mass of atom is concentrated in the nucleus. এটাই স্বাভাবিক, কারণ একটা অ্যাটমে যদি দেখি আমরা, এটা যদি নিউক্লিয়াস হয় আর এটা যদি বাইরের কক্ষে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের মাসটা আমরা বলেছি অলমোস্ট জিরো। তার মানে বাইরে মাসটা নেই, পরমাণুর বা অ্যাটমের অলমোস্ট অল মাস কোথায় রয়েছে? ইট ইজ কনসেন্ট্রেটেড ইন নিউক্লিয়াস, পুরো মাসটাই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে। এই জিনিসটা রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট। এবার আসি যে এইখানে সিটটা ইউজ করেছিলেন, সিটটা, দিস ইজ মেড আপ অফ গোল্ড অর দিস ইজ গোল্ড ফয়েল। এখানে ইউজ করেছিলেন তিনি গোল্ড। এই যে ধাতব সিটটার কথা বলছি, মেটালিক সিট, দিস ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ গোল্ড। কারণ is the gold is the highest malleable metal। কারণ সোনা এমন একটা ধাতু যেটাকে একদম পিটিয়ে পিটিয়ে পাতলা পাতের মতো তৈরি করে দেওয়া যায়। আর কোন ধাতুর এই ধর্মটাকে, যে পিটিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করলাম, এই ধর্মটাকে বলি আমরা ম্যালিয়েবিলিটি। কি বলে থাকি? ম্যালিয়েবিলিটি। ধাতুর দুটো ধর্ম আছে, একটা ধর্ম হচ্ছে ধাতুকে টেনে বাড়ানো যায়, ধাতুকে টেনে বাড়ানো যায়, তাই না? তোমরা দেখেছো যে ধাতুর দিয়ে তৈরি তার তৈরি করা যেতে পারে। আমরা একটা ধাতুকে যদি অল্প গলিয়ে টেনে বাড়াই, তাহলে সে টেনে বাড়ানো সম্ভব। এই কারণে দেখবে 1 গ্রাম সোনা দিয়ে কত বড় ধাতুর অলংকার তৈরি হতে পারে 1 গ্রাম সোনা ইউজ করে। মাত্র 2 গ্রাম সোনা ইউজ করে দেখবে কতটা বড় আমরা ধাতব জিনিস তৈরি করতে পারি। কারণ কি? ওটাকে টেনে বাড়ানো যেতে পারে, ওটাকে পাতলা পাতে কনভার্ট করা যেতে পারে। এই যে টেনে বাড়ানো যেতে পারে, এই ধর্মটাকে বলা হয় ডাকটিলিটি। কি বলা হয় তাকে? ডাকটিলিটি। ডাকটিলিটি তোমরা পড়বে এগুলো সম্পর্কে। আর এই যে পাতলা পাতে পরিণত করা যায়, সেটাকে বলা হয় ম্যালিবিলিটি, যেটা রাদারফোর্ডের দরকার ছিল। আর এই দুটোতেই সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে সোনার। কারণ হাইয়েস্ট ম্যালিবিলিটি, হাইয়েস্ট ডাকটিলিটি গোল্ডেরই আছে। তাহলে এই প্রশ্নটা মাঝে মাঝে দিয়ে দেয় যে রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে কোন ধাতুর ব্যবহার করেছিলেন? অ্যান্সার হবে গোল্ড ফয়েল। এবং তার এই পরীক্ষাটা ইজ রিলেটেড টু নিউক্লিয়াস, আগেই বলেছি। নেক্সট, নিউক্লিয়াসের আকার বা ব্যাস কত? ভেরি গুড কোশ্চেন। 10⁻⁻15। নিউক্লিয়াসের আকার বা ব্যাস দেখো, চলো এখান থেকে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। এক, পরমাণুর আকার
একটা অ্যাটমের আকার, পরমাণুর আকার মোটামুটি থাকে অ্যারাউন্ড 10⁻⁻10 মিটার্স, এই রেঞ্জে একটা পরমাণুর আকার হয়। এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি, তোমরা হয়তো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ক্লাসে পড়ে থাকবে ফিজিক্সে, এইটাকেই বলা হয় 1 অ্যাংস্ট্রম। পড়েছো? অ্যাংস্ট্রম, এটা একটা সায়েন্টিস্টের নাম অ্যাংস্ট্রম, তার নাম অনুসারে এটা। পরমাণুর আকার মোটামুটি এই রেঞ্জে থাকে। নিউক্লিয়াসটা আরো ছোট, অনেক ছোট। নিউক্লিয়াসের আকার মোটামুটি যে রেঞ্জে থাকে সেটা হচ্ছে 10⁻⁻15 এই রেঞ্জে। এটাকে বলা হয়ে থাকে 1 ফার্মি। বলা হয়ে থাকে 1 ফার্মি, 10⁻⁻15। নেক্সট, নাইট্রোজেন পরমাণুর 7টি প্রোটন ও 7টি ইলেকট্রন আছে। নাইট্রাইড আয়নে কি থাকবে? নাইট্রাইড আয়ন, নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি 7টি প্রোটন থাকে, 7টি ইলেকট্রন থাকে। আচ্ছা, তার আগে তোমাদের বলে দিই একটা জিনিস, যে তোমরা বাড়িতে 1 to 30 প্রত্যেকটা মৌলের 1 to 30, যেমন নাম্বার 1 হচ্ছে হাইড্রোজেন, নাম্বার 2 হচ্ছে হিলিয়াম, নাম্বার 3 হচ্ছে লিথিয়াম। কোথায় পাবে? তুমি বইতে পেয়ে যাবে, ওয়েবসাইটে সার্চ করলে পেয়ে যাবে। অ্যাটমিক নাম্বার 1 to 30 সার্চ করবে, কি কি এলিমেন্টস আছে লিখে নেবে। এই যে 1 2 3 করে বলছি, এগুলোই হচ্ছে অ্যাটমিক নাম্বার। এবার তোমরা আমাকে বলো, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? নাম্বার অফ ভেরি গুড। অ্যাটমিক নাম্বার মানে তার নাম্বার অফ প্রোটন, কতগুলো প্রোটন আছে, নাম্বার অফ প্রোটন, এটাই হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। নাম্বার অফ প্রোটন জানলে তুমি নাম্বার অফ ইলেকট্রনও বলতে পারবে, নাম্বার অফ ইলেকট্রনও বলতে পারবে, কারণ এই দুটো সেম হবে ইফ ইট ইজ যদি না নিউট্রাল। আয়ন হয়। ইফ ইট ইজ নিউট্রাল, সাধারণত তো নিউট্রালই থাকে, যতক্ষণ না আমি তাকে চার্জ বানাচ্ছি ততক্ষণ এটা প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সেম হবে। তার মানে অ্যাটমিক নাম্বার জানলে তুমি ইলেকট্রন নাম্বারও জেনে যাবে। আর এর সাথে তোমাকে পড়তে হবে up to 30, এটা পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, এর সাথে কি পড়তে হবে? এর সাথে তোমাদের পড়তে হবে মাস নাম্বার প্রত্যেকের। এবার বলবে মাস নাম্বার কি? Number of proton plus neutron. মাস নাম্বার হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনকে একসাথে আমরা বলছি মাস নাম্বার। কারণ কি? দেখো, কারণ খুব সিম্পল। আমরা জানি ইলেকট্রনের মাস নেই, 0। তাই প্রোটন আর নিউট্রনের মাসই আলটিমেটলি কাউন্ট হবে ফর অ্যাটমিক মাস। একটা অ্যাটমের মাস বলতে গেলে ওর মধ্যে কতগুলো প্রোটন আছে আর কতগুলো নিউট্রন আছে দেখলেই হবে। ইলেকট্রনের মাস তো 0 অলমোস্ট। তাহলে এই প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যাকে যোগ করলে আমরা পেতে পারি কি? মাস নাম্বার। ঠিক আছে, আমরা পেতে পারি মাস নাম্বার। ভেরি গুড। তাহলে তোমরা 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার মুখস্থ করবে, তাহলেই তুমি প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা অটোমেটিক্যালি বলতে পারবে। যেমন হিয়ার এইখানে যে প্রশ্নটা দিয়েছে, নাইট্রোজেনের অলরেডি বলেই দিয়েছে, এখানে 7টি প্রোটন আছে, প্রোটন নাম্বার বলে দিয়েছে নাইট্রোজেনের ক্ষেত্রে 7, আর ইলেকট্রন বলে দিয়েছে নাইট্রোজেনের ক্ষেত্রে অবশ্যই 7 থাকবে যদি এটা নিউট্রাল হয়। নর্মালি নাইট্রোজেনকে আমরা N দিয়ে লিখে থাকি। এর মাস নাম্বার হচ্ছে 14 আর এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 7।
তার মানে এর মধ্যে প্রোটন আছে 7টা আর নিউট্রন আছে 7টা প্রোটন প্লাস 7টা নিউট্রন দিয়ে টোটাল 14। যে কোনো পরমাণুকে এইভাবে লেখা হয়, যেমন ভাবে লিখেছি আমি এটা, এইভাবে লেখা হয়, নিচে অ্যাটমিক নাম্বার আর ওপরে মাস নাম্বার যার মধ্যে প্রোটন প্লাস নিউট্রন আছে। ক্লিয়ার? এবারে বলেছে নাইট্রাইড আয়ন। নাইট্রাইড আয়ন বলতে গেলে বোঝাচ্ছে N3-। দিস ইজ নাইট্রাইড আয়ন। এই নাইট্রাইড আয়নের মধ্যে কতগুলো প্রোটন কতগুলো ইলেকট্রন আছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তো 10টি ইলেকট্রন আর প্রোটন তো সেম থাকবে। দেখো, যখনই কোনো আয়ন তৈরি হয়, যখনই কোনো আয়ন ফরমেশন হয়, মনে রাখতে হবে শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান হয়। আইদার ইলেকট্রন বেরিয়ে যায় অথবা ইলেকট্রন প্রবেশ করে। যদি ইলেকট্রন যদি গো আউট ফ্রম অ্যাটম, যদি ইলেকট্রন বাইরে বেরিয়ে যায় তাহলে কি হবে? তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে পজিটিভ হয়ে যাবে। যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে তত পজিটিভ হবে। আর ইফ ইলেকট্রন এন্টার্স দেন নেগেটিভ হয়ে যাবে। যতগুলো ইলেকট্রন বেরোচ্ছে ততগুলো নেগেটিভ হবে। বাট প্রোটন নাম্বার চট করে চেঞ্জ হবে না। হয় কখনো হয় নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে প্রোটন নাম্বার চেঞ্জ হতে পারে। প্রোটন নাম্বার এমন একটা নাম্বার, এটা যদি চেঞ্জ হয় তাহলে ওই এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে। প্রোটন নাম্বার চেঞ্জ হলে কি হবে? এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে। বাট ইলেকট্রন নাম্বার চেঞ্জ হলে বা ইলেকট্রন যদি ধরো বেরিয়ে গেল বা ঢুকলো, তাতে এলিমেন্টটার মধ্যে অতটা চেঞ্জ আসবে না। শুধু পজিটিভ হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে, মানে আয়ন ফর্মেশন হতে পারে। কিন্তু প্রোটন যদি বেরিয়ে যায় দেন ওই এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে। সো N3- এটা নাইট্রোজেন, তার মানে এখানে প্রোটন অবভিয়াসলি চেঞ্জ হবে না। নাইট্রোজেনের প্রোটন যা থাকে এখানেও তাই থাকবে। শুধু 3- আসার পেছনে কারণ হচ্ছে 3টে ইলেকট্রন আরো ঢুকে গেছে। ইলেকট্রন নাম্বার হয়ে যাবে তাহলে 7 + 3 দ্যাট ইজ 10। তাহলে 10টি ইলেকট্রন এবং 7টি প্রোটন, অপশন বি। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো আমি যদি বলি Na+, দেখি বলো তো কতগুলো প্রোটন কতগুলো ইলেকট্রন? যেমন যদি বলি অ্যালুমিনিয়াম 3+, এই দুটো বলো। স্যার Na হচ্ছে 11। Na হচ্ছে 11। ভেরি গুড। Na মানে সোডিয়াম। তোমরা পড়বে, যারা পড়োনি তারা অবশ্যই পড়বে, প্রত্যেকের ফর্মুলা পড়বে 1 থেকে 30। Na হচ্ছে সোডিয়াম। 11 বলতে গেলে 11 বোঝাচ্ছে, 23। হ্যাঁ 11 বলতে গেলে বোঝাচ্ছে অ্যাটমিক নাম্বার 11, তার মানে প্রোটন সংখ্যা হচ্ছে 11টা। আর ইলেকট্রন সংখ্যাও তাহলে 11টাই হওয়ার কথা। বাট এখানে প্লাস আছে, একটা প্লাস সাইন দেওয়া মানে একটা ইলেকট্রন কম আছে, মানে একটা ইলেকট্রন বেরিয়ে আছে। তার মানে ইলেকট্রন সংখ্যা হবে 10টা। ওকে, অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। 13। তাহলে ইলেকট্রন সংখ্যাও 13 হওয়ার কথা। বাট যেহেতু 3+, তার মানে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে হবে কত? 10। দেখো দুটোতেই খেয়াল করে দেখো, Na+ যতগুলো ইলেকট্রন আছে Al3+এও ততগুলো ইলেকট্রন আছে। আবার একটা এলিমেন্ট আছে এরকম যার মধ্যেও 10টা ইলেকট্রন থাকে, কেউ কি বলতে পারবে? একটা এলিমেন্ট আছে এরকম যার মধ্যেও 10টা ইলেকট্রন থাকে, কেউ কি বলতে পারবে? নিয়ন। ভেরি গুড, নিয়ন। নিয়নের মধ্যে 10টা প্রোটন 10টা ইলেকট্রন থাকে। প্রোটন 10টা, ইলেকট্রনও 10টা।
তাহলে দেখো এই তিনজনের মধ্যেই 10টা করে ইলেকট্রন আছে, নিয়ন, অ্যালুমিনিয়াম 3+, সোডিয়াম প্লাস। সেম নাম্বার অফ ইলেকট্রন থাকার জন্য এগুলোকে বলি আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো ইলেকট্রনিক কাকে বলে? আইসো কথাটার মানে হচ্ছে সেম, ইলেকট্রনিক মানে হচ্ছে সেম নাম্বার অফ ইলেকট্রন, সেম নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এই ওপরের তিনজনকে একসাথে আমরা কি বলতে পারি? আইসো ইলেকট্রনিক। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? ভর বর্ণালী রেখক মাস স্পেক্ট্রোগ্রাফ। পারমাণবিক সংখ্যা মজলে। মোস্টলি চলো, এখানে অনেকগুলোই রয়েছে। প্রথম কথা হচ্ছে মাস স্পেক্ট্রোগ্রাফ, এটা কে ডেভেলপ করেছিলেন? মাস স্পেক্ট্রোগ্রাফ এমন একটা জিনিস বা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মধ্য দিয়ে মূলত কি করা হয়, এটার মধ্য দিয়ে মূলত মেজারমেন্ট অফ অ্যাটমস মাস, এর মধ্য দিয়ে আমরা কোনো অ্যাটমের মাস নির্ণয় করে থাকি, অ্যাটমের বা অর অ্যাটম মাস অথবা মাস অফ সাব অ্যাটমিক পার্টিকেলস, ছোট ছোট যে সাব অ্যাটমিক পার্টিকেলস আছে তাদের মাস আমরা এর মাধ্যমে মেজার করে থাকি। তাহলে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দিতে পারে যে অ্যাটমের মাস মেজার করা হয় কোন যন্ত্রের সাহায্যে বা কোন পদ্ধতিতে? অবশ্যই মাস স্পেক্ট্রোগ্রাফ অ্যান্সার হবে। এটা ডেভেলপ করেছিলেন অ্যাস্টন। এই যে একজন বিজ্ঞানীর নাম এখানে অলরেডি দেওয়া আছে, দেখো অ্যাস্টন। এই অ্যাস্টনই আবিষ্কার করেছিলেন মাস স্পেক্ট্রোগ্রাফ। তার মানে এই যে মাস স্পেক্ট্রোগ্রাফ স্যাডউইক লেখা আছে, এটা ভুল। স্যাডউইকের নাম ইজ রিলেটেড টু নিউট্রন, মনে আছে? এবারে আসি, পারমাণবিক সংখ্যাটা মোজলের সাথে জড়িত, এটা একদমই ঠিক আছে, এটাই উত্তর হবে। নিউট্রনের সাথে স্যাডউইক, মিলিকন ইজ রিলেটেড টু অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট যেটার মাধ্যমে আমরা চার্জ অফ ইলেকট্রন মেজার করেছিলাম, তাই তো? চার্জ অফ ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনের চার্জ এটাই মিলিকেন হবে। অ্যাস্ট্রনের কথা মাস স্পেক্ট্রোগ্রাফিতে। এবারে আসি মোজেলির কেসটা কি। মোজেলি, এই নামটা আমরা শুনতে পাবো ইন দ্য চ্যাপ্টার পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল এর পরের চ্যাপ্টারে পর্যায় সারণী, ওখানে আমরা এর নাম শুনতে পাবো। মানে এলিমেন্টস গুলোর যে প্রপার্টি, দ্যাট ইজ ফাংশন অফ, বেশিরভাগ বিজ্ঞানীরা পিরিয়ডিক টেবিল তৈরি করতে গিয়ে বলেছেন যে এলিমেন্টস এর প্রপার্টি ইজ এ ফাংশন অফ অ্যাটমিক মাস, মানে পরমাণুর যে মাস আছে তার সাথে রিলেটেড সমস্ত মৌলের যে ধর্মগুলো। বাট দ্য প্রপার্টি অফ দ্য প্রপার্টি অফ দ্য প্রপার্টিজ অফ এনি এলিমেন্ট is a function of atomic number. এটা বহুদিন পর ডিসকভার করেছিলেন মোজেলি, যে অ্যাটমিক নাম্বারের সাথে রিলেটেড অ্যাটমের প্রপার্টিজ গুলো, এবং সেই এর ওপর বেস করে হি ডেভেলপড দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল আমরা দেখতে পাই, এই মডার্ন পিরিয়ডিক টেবিলটা মূলত কার দান? মোজেলির দান। তার আগে যে পিরিয়ডিক টেবিলটা ছিল অনেক বিজ্ঞানীর নাম পাই, তবে মেনলি
যার নাম পাই, তিনি কে? কে বলতে পারবে? পিরিয়ডিক টেবিল মেনলি কে তৈরি করেছিলেন? পর্যায় সারণী? মেন্ডেল। মেন্ডেল। মেন্ডেলিফ। মেন্ডেল নয়, মেন্ডেলিফ। ওকে, মেন্ডেলিফ পিরিয়ড টেবিল। এবং মেন্ডেলিফ কি বলা হয়? পর্যায় সারণীর ফাদার বা জনক, তাই না? তারপরে আমরা দেখলাম মেন্ডেলিফও যেটা তৈরি করেছিলেন, তিনি বলেছিলেন যে যে এলিমেন্টস এর প্রপার্টি গুলো ইজ রিলেটেড উইথ ইটস অ্যাটমিক মাস। বাট মোজেলি প্রথম দেখিয়েছিলেন, এবং তার ফলে পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা অনেক ত্রুটি দেখতে পাই। অনেক ধরনের মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের মধ্যেও ত্রুটি আছে। এই সমস্ত ত্রুটিগুলো সব ঠিক হয়ে যায় যখন মোজেলি এই প্রপার্টিটা তৈরি করেন যে প্রপার্টিজ অফ এলিমেন্ট ইজ এ ফাংশন অফ অ্যাটমিক নাম্বার, এবং তিনি আবিষ্কার করলেন মডার্ন পিরিয়ডিক টেবিল। 13টি পরমাণু আর 10টি ইলেকট্রন সহ কণা কোনটা? এবার বলা উচিত, অলরেডি এটা বলে দিয়েছি। Al3+। 13টি প্রোটন মানে অবশ্যই অ্যালুমিনিয়ামের কথা বলছে, বাট 10টি ইলেকট্রন মানে অ্যালুমিনিয়ামটার মধ্যে 10টি ইলেকট্রন আছে, তার মানে 3+, Al3+ আয়ন। নেক্সট, নিচের কোন পরমাণুটিতে নিউটনের সংখ্যা সব থেকে কম? এখানে 4টে অপশন দেওয়া আছে, তোমাকে নিউটনের সংখ্যা খুঁজে বার করতে হবে এবং কোনটাই সব থেকে কম বলতে হবে। স্যার প্রথমটা। প্রথমটা। দেখো, আমাদের নিউট্রন নাম্বার পাওয়া যায়, আমি বলেছিলাম তোমাদের যে যে কোনো পরমাণুকে লেখা হয় এখানে অ্যাটমিক নাম্বার, আর এখানে লেখা হয় মাস নাম্বার। ওকে, অনেক সময় এভাবেও লেখা হয়, এখানে অ্যাটমিক নাম্বার আর এইখানে মাস নাম্বার, এইভাবেও লেখা হয়। যাই হোক, ওপরে মাস নাম্বার থাকবে, নিচে অ্যাটমিক নাম্বার থাকবে, পরিষ্কার ভাষায়। আর মাস নাম্বার মানে প্রোটন প্লাস নিউট্রন, আর অ্যাটমিক নাম্বার মানে শুধু প্রোটন। তাই মাস নাম্বার থেকে যদি অ্যাটমিক নাম্বার বিয়োগ করে দিই তাহলে নিউট্রন পেয়ে যাবো। এখানে তাই করি, 235 মাইনাস 92, নিউটন পেয়ে যাবো 92, 3 and 143। এখানে 238 মাইনাস 92, 92, 6, 146, 239 minus 93, 6 and 9, 14, 146, and 240 minus 93, 47 হয়েছে। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে বি আর সি অপশনে নিউট্রন সংখ্যা দুটোরই কি কি? নিউটন সংখ্যা দুটোরই হচ্ছে যে 146 দেখা যাচ্ছে। এই ধরনের স্পিসিসকে আমরা বলে থাকি আইসোটোন। কি বলে থাকি? আইসোটোন। আর আইসো ইলেকট্রনিকের কথা বলেছিলাম না, আইসো ইলেকট্রনিক। আইসোটোন কাকে বলে? atoms having same number of neutrons, তার মানে আইসো ইলেকট্রনিক হতে পারে, আইসোটোন হতে পারে। আইসোটোন মানে সেম নাম্বার অফ নিউট্রন হলে, কিন্তু আইসো প্রোটন হতে পারে না। প্রোটন সংখ্যা সেম, এরকমও হতে পারে, পারে না বলাটা ভুল, পারে। সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি কি বলি জানো? যদি প্রোটন সংখ্যা সেম হয়, আমি বারবার বলছি, প্রোটন সংখ্যা যদি সেম হয় তার মানে ওগুলো সেম এলিমেন্ট। এগুলো কি বলি আমরা? আইসোটোপ। অ্যাটমস বা এলিমেন্টস হ্যাভিং সেম নাম্বার অফ প্রোটন
সেম নাম্বার অফ প্রোটন বা সেম অ্যাটমিক নাম্বার অর সেম অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, আর এরকম একটা আছে, সেটা হচ্ছে যে তোমার, কোথায় লিখবো, কোথায় লিখবো, এখানেই লিখে দিই। আইসোবার্স, atoms having same number of same mass number, যদি মাস নাম্বারটা সেম হয়ে যায় তাহলে তাকে আইসোবার বলবো। তাহলে আমার সাথে বলতে থাকো, আইসো ইলেকট্রনিক মানে কি হবে বলো? সেম নাম্বার ইলেকট্রন নাম্বার সেম। আইসোটোন মানে কি হবে? সেম নাম্বার অফ নিউট্রন। সেম নিউট্রন। নাম্বার অফ নিউট্রনস। আইসোটোপ কি হবে? সেম নাম্বার অফ প্রোটন বা প্রোটন। অ্যাটমিক নাম্বার সেম। আর আইসোবার কি হবে? সেম Mass মাস number নাম্বার। সেম মাস নাম্বার। এর ওপর প্রশ্ন কিন্তু পরীক্ষায় ভুরি ভুরি দিয়েছে। ওকে, কোন মৌলের নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি একটি পূর্ণ সংখ্যা? কোনটি একটি পূর্ণ সংখ্যা? পারমাণবিক সংখ্যা। সংখ্যা। ভেরি গুড। অ্যাটমিক নাম্বারটা অলওয়েজ অ্যাটমিক নাম্বার, মানে পারমাণবিক সংখ্যা। কতগুলো প্রোটন আছে? তো প্রোটন তো অর্ধেক হতে পারে না, প্রোটন এটা পুরোপুরি হবে, 5টা কি 6টা, 5.5টাও হবে না, 3.5টাও হবে না। সো অ্যাটমিক নাম্বার একটা পূর্ণ সংখ্যা। অ্যাটমের ভর পয়েন্টে আসতে পারে, অ্যাটমের ব্যাসার্ধ পয়েন্টে আসতে পারে, পারমাণবিক আয়তন পয়েন্টে আসতে পারে, বাট নাম্বার কোনোদিনও, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এগুলো কোনোদিনও পয়েন্টে আসবে না। একই মৌলের পরমাণুর আইসোটোপ গুলোর কি থাকে? এবার উত্তর দেওয়া যায় আশা করছি। আগের কোয়েশ্চেনটা আরেকবার একটু এক্সপ্লেন করবেন, ওটা বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি যে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, they cannot be fraction, they cannot be fraction or whole number, sorry, fraction or decimal, এগুলো কোনোদিনও ফ্র্যাকশন আর ডেসিমাল হতে পারে না, বিকজ দে আর ডিনোটিং নাম্বার, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন প্লাস প্রোটন। এরা কোনোদিনও ফ্র্যাকশন বা ডেসিমেলে হতে পারে না। এরকমটা তো নয় যে নাম্বার অফ প্রোটন বলছি মানে একটা দুটো আর আরেকটা প্রোটনের অর্ধেক, আড়াইটে, এরকম তো হবে না। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, দ্যাটস থ্যাংক ওয়াই ইউ। দে আর অলওয়েজ হোল নাম্বার, অ্যাটমিক নাম্বার। যখনই যেখানেই তুমি এই মাস নাম্বার কথাটা পাবে, মানে নাম্বার যেখানেই যুক্ত আছে, দে অলওয়েজ বি এ হোল নাম্বার। একই মৌলের পরমাণু আইসোটোপ গুলো থাকে, আইসোটোপস হ্যাভ, আইসোটোপস এর কি থাকে? সেম নিউট্রন, সেম প্রোটন। প্রোটন, পারমাণবিক ভর, সেম মাস অ্যান্ড ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিস। তো মনে রাখতে হবে প্রোটন নাম্বার সেম, আইসোটোপস মানেই সেম নাম্বার অফ প্রোটন, সেম অ্যাটমিক নাম্বার বলবো, সেম অ্যাটমিক নাম্বার, সেম নাম্বার অফ প্রোটন বলবো। যদিও দুটো একই কথা বোঝায়, কিন্তু তবুও আমি লিখে দিচ্ছি কারণ অনেকেরই এগুলো পরীক্ষার হলে ধরতে অসুবিধা হয়। আমরা বলবো সেম এলিমেন্ট, অ্যাকচুয়ালি দে আর সেম এলিমেন্ট, তাই না? আমি এখানে এই ক্ষেত্রে একটা ভাষা ইউজ করি বারবার ক্লাসে, দ্যাট ইজ যমজ ভাই, একই লোক, মানে একই জায়গা থেকে উৎপত্তি, জাস্ট ওরা একই এক্সিস্টেন্সটা ওদের সেম। যেমন লেট সাপোজ প্রকৃতিতে কার্বন বহুদিন ধরে উপস্থিত ছিল, পরবর্তীকালে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন
যে কার্বন 3 ধরনের প্রকৃতিতে উপস্থিত, 3 ধরনের কার্বন। যেহেতু কার্বন সবার অ্যাটমিক নাম্বার 12, সবার অ্যাটমিক নাম্বার 12, কোনো সন্দেহ নেই। কারণ অ্যাটমিক নাম্বার 13 হলে সেটা কার্বন থাকে না, কি থাকে, সরি সবার সবার অ্যাটমিক নাম্বার 6, 12 বলতে সবার অ্যাটমিক নাম্বার 6। তো অ্যাটমিক নাম্বার 7 যদি হয়ে যায় তাহলে সেটার কার্বন থাকে না, সেটা নাইট্রোজেন হয়ে যায়, তাই তো নাকি? কিন্তু এদের আলাদা কোথায়, এদের মাস নাম্বার, নাম্বার অফ নিউট্রনসে আলাদা। মাস নাম্বার একজনের 12, একজনের 13, একজনের 14। 3 ধরনের কার্বন প্রকৃতিতে এক্সিস্ট করে, এদের সবার অ্যাটমিক নাম্বারটা সেম। দ্যাটস ওয়াই এরা হচ্ছে, আমরা বলি দে আর আইসোটোপস অফ কার্বন, আইসোটোপস অফ কার্বন বলে থাকি। এগুলো অনেক সময় এইভাবে লেখা হয়, C12 একটা, C13 একটা, C14 একটা। জেনারেলি যেটা আমরা পাই সেটা হচ্ছে এটা, দিস ইজ জেনারেল। জেনারেল মানে কি বোঝাচ্ছে, প্রকৃতিতে সব থেকে বেশি 99% এইটাই থাকে, কিছু রেয়ার অ্যামাউন্টে বাকিগুলো থাকে। তার মধ্যে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ, এবং এটাকে রেডিও অ্যাক্টিভ ডেটিং এ ব্যবহার করা হয়। C14 ডেটিং শুনেছো, কার্বন ডেটিং, হ্যাঁ হিস্ট্রিতে স্যার। পাবে, হ্যাঁ স্যার শুনেছি। হিস্ট্রিতে পাবে কার্বন ডেটিং C14। তো এই যে C14 হচ্ছে এটা অ্যাকচুয়ালি রেডিও গাছের অ্যাক্টিভ। বয়স বুঝতে করা গাছের হয়। বয়স নির্ধারণে ব্যবহার করা হয়, বহুবার প্রশ্নটা দিয়েছে। সো দিস ইজ ওয়ান আইসোটোপ অফ কার্বন। এরকমই হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, 3টেই হাইড্রোজেন, তাদের অ্যাটমিক নাম্বার সেম 1, বাট মাস নাম্বার একজনের 1, একজনের 2, একজনের 3। ওকে, জেনারেলি এটা পাওয়া যায় 99%, এটা খুব কম। 3জনের আলাদা আলাদা নামও আছে। একজনকে বলা, যেমন এখানে C12 নাম দিয়েছি, C13 নাম দিয়েছি, C14 নাম দিয়েছি। হাইড্রোজেনের ক্ষেত্রে নামগুলো এরকম, প্রথমটাকে বলা হয় প্রোটিয়াম, প্রোটিয়াম, তারপরটাকে বলা হয় ডিউটেরিয়াম, তারপরটাকে বলা হয় ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমি যদি জলের কথা বলি, H2O শুনেছো নাম, সবাই শুনেছে। এইখানে যে হাইড্রোজেনটা ব্যবহার করা হয়েছে এটা কি হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম না ট্রিটিয়াম? H2O এর মধ্যে ডিউটেরিয়াম। যে হাইড্রোজেনটা আছে, H2O এর মধ্যে যে হাইড্রোজেনটা আছে এটা প্রোটিয়াম না ডিউটেরিয়াম না ট্রিটিয়াম? দিস ডিউটেরিয়াম। ইজ প্রোটিয়াম, নট ডিউটেরিয়াম। আমি বারবার বলছি, জেনারেলি 99%, 99.99% বলা যায় প্রকৃতিতে যা হাইড্রোজেন আছে সবটাই হচ্ছে প্রোটিয়াম। বাকি দুটো পরবর্তীকালে আবিষ্কার হয়েছে, খুব কম পরিমাণে রয়েছে। H2O বললে প্রোটিয়ামই বোঝায়, কিন্তু ডিউটেরিয়াম দিয়েও হতে পারে, সেটাকে আমরা D2O বলি। হেভি ওয়াটার। দিস ইজ অ্যাকচুয়ালি হেভি ওয়াটার, হেভি ওয়াটার বলা হয় এটাকে। হেভি কেন, ভারী, কারণ ওর থেকে ভারী, আগের থেকে ভারী, আগের হাইড্রোজেনটার থেকে এটা ভারী, কারণ এখানে মাস নাম্বার হচ্ছে 2। আচ্ছা, নেক্সট প্রশ্নের উত্তর দাও। যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলা হয়? আইসোবার। ভর সংখ্যা একই, মাস নাম্বার সেম, তাদের আইসোবার বলছি আমরা। ভেরি গুড।
আচ্ছা, এবার এটা এই জায়গাটা থেকে বহু প্রশ্ন আসে। দিস ইজ অ্যাকচুয়ালি এই এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা এখানে যেমন রয়েছে তেমনই এই কোশ্চেনটা আমরা ফিজিক্সেও একটা টপিকের মধ্যে পাবো, দ্যাট ইজ লাইট, আলো। তার মধ্যেও আমরা এই পোর্শনটা পাবো, দ্যাট ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা আমরা অ্যাটমিক স্ট্রাকচারেও পাই। যারা ক্লাস 11-12 অ্যাটমিক স্ট্রাকচার কেউ যদি পড়ে থাকে সায়েন্স নিয়ে, তারা জানবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে অবশ্যই পাবো, কারণ হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রাম সেগুলো বোঝানোর জন্য। যাই হোক, যারা পড়েনি তাদের জন্য মনে হবে কি সব পড়ছি। তো আমি এখানে যতটুকু তোমাদের জানা দরকার আপাতত বলছি, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কারা? সাধারণত লাইটকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাংলায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কিন্তু লাইট ছাড়াও আরো বেশ কিছু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে। কারা? মনে রাখবে, একটা শর্ট ফর্ম মনে রাখবে, জিএক্স ইউভি আইএমআর। এটা মনে রাখবে, এটা মনে রাখলেই চলবে। জি মানে গামা রে, লিখে নাও সবাই, গামা রে। এক্স মানে এক্স রে। ইউ মানে ইউভি রে, ইউভি রে বা আলট্রা ভায়োলেট যেটাকে বলি, আলট্রা ভায়োলেট। ভি মানে ভিজিবল লাইট। আই মানে ইনফ্রা রেড রে। এম মানে মাইক্রো ওয়েভ, and আর মানে রেডিও ওয়েভ। এইভাবেই মনে রাখবে পুরোপুরি সিকোয়েন্স ওয়াইজ। জি এক্স ইউভি আই এম আর, এই কটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেজ। এর মধ্যে একটা পার্টি আমরা বলে থাকি, এই যে লাইট বলে বারবার আমি বলছি, সেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই পার্টটা, দ্যাট ইজ ভিজিবল লাইট। তবে এটা ছাড়াও এর আশেপাশে আরো অনেক আরো তিনটে তিনটে এদিকে তিনটে এদিকে তিনটে, টোটাল 6খানা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে। না, এই সিকোয়েন্স অনুযায়ী মনে রাখার পেছনে কারণ একটাই, কারণ হচ্ছে যে এই দিকে বাঁ দিকে যারা রয়েছে এদের ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এদের এনার্জি বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য এদের এনার্জি বেশি, অ্যান্ড তার মানে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি কমছে। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি, তারপরে ধীরে ধীরে এনার্জি কমছে। সব থেকে কম ফ্রিকোয়েন্সি যদি বলা হয় তাহলে বলা হবে রেডিও ওয়েভ। সবাই বুঝলে আমার কথা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যদি এনার্জির কথা বলা হয় সব থেকে বেশি গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি রে, তারপরে ভিজিবল লাইট, অ্যান্ড সো অন। পেনিট্রেটিং পাওয়ার, পেনিট্রেটিং পাওয়ার বা যেটাকে বলি আমরা ভেদন ক্ষমতা, এটাও কিন্তু বেশি কার? গামারে, মানে এইদিকে ডান দিকে, ধীরে ধীরে বাঁ দিকে কমছে। পেনিট্রেটিং পাওয়ার যদি বলা হয় তাহলেও আমাদের সব থেকে বেশি ভেদন ক্ষমতা গামারে, এক্স রে, তারপরে ইউভি রে। আর যদি বলা হয় কোনটা বেশি হার্মফুল, হার্মফুল ক্ষতি করতে পারে, যার ভেদন ক্ষমতা বেশি সে তত বেশি ক্ষতি করবে। তার মানে গামা রে আমাদের শরীরে বেশি ক্ষতি করবে দেন এক্স রে। এক্স রে অতিবেগুনি রশ্মির থেকেও বেশি ক্ষতি করবে। মানে এরকম যদি প্রশ্ন হঠাৎ করে তোমার সামনে ফেলে দেয়
যে তোমাকে এখন যদি 1 ঘন্টা এক্স রেতে ফেলে রাখা হয় আর তোমাকে যদি 1 ঘন্টা ইউভি রেতে ফেলে রাখা হয়, কোনটাতে তোমার বেশি ক্ষতি হবে? উত্তর হবে এক্স রে। একই প্রশ্নটা গামারের জন্য বললে উত্তর হতো গামারে। আচ্ছা, এই দিকে বেশি তাহলে কোনটা? এই দিকে বেশি হচ্ছে ওয়েভ লেংথ। মনে রাখতে হবে ওয়েভ লেংথ এবং ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেংথের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে উল্টো। যেদিকে ফ্রিকোয়েন্সি বেশি সেদিকে ওয়েভ লেংথ কম, আর যেদিকে ওয়েভ লেংথ বেশি সেখানে ফ্রিকোয়েন্সি কম। সবাইকে বোঝাতে পেরেছি? তার মানে হুম যদি জিজ্ঞাসা করে যে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কোনটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, উত্তর হবে রেডিও ওয়েভ লেংথ। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে বলে ফেলো। এক্স রে। কোন তড়িৎ রেডিও ওয়েভ। চুম্বকীয় তরঙ্গটির রেডিও ওয়েভ। ওয়েভ রেডিও লেংথ রেডিও ওয়েভ ওয়েভ লেন্থ, আচ্ছা ওয়েভ লেন্থ হলে রেডিও ওয়েভ। ওয়েভ লেংথ বলেছে, তাহলে অবশ্যই রেডিও ওয়েভস। আচ্ছা, এদের সবার এই যে সবকটা ইলেকট্রোম্যাগনেট রয়েছে, অল হ্যাভ, স্টার দিয়ে লিখে নেবে নিচে, অল হ্যাভ সেম স্পিড। স্পিড কিন্তু সবার সেম। আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হতে পারে, ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা হতে পারে, বাট দে হ্যাভ সেম স্পিড। তার মানে লাইটের যা স্পিড, এক্স এরও তাই স্পিড, গামারেরও তাই স্পিড, সবার স্পিড সেম। আচ্ছা, আর একটা পয়েন্ট লিখে নেবে, দে হ্যাভ নো মাস। তাদের কিন্তু কোনো মাস নেই। যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলছি, মানে যদি বলা হয় গামারের মাস কত, তাহলে বলবো 0। এক্স রের কোনো মাস নেই। আচ্ছা, এবার আসি যে ভিজিবল লাইটের মধ্যেও আবার ভাগ আছে। ভিজিবল লাইটের মধ্যেও ডিফারেন্ট কালারের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। দেখো, অ্যাকচুয়ালি এদের ফ্রিকোয়েন্সি গুলো ফিক্স কোনো ফ্রিকোয়েন্সি নয়। এক্স রের একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে। তোমরা সার্চ করবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যে কোনো বইতে পেয়ে যাবে অথবা ওয়েবসাইটে পেয়ে যাবে। সবার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা দেখবে এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ ওয়েভলেংথ রেঞ্জটা দেখবে, এইটা দেখে রাখবে। দিয়ে এই যে আজকে যেখানে নোটসটা লিখলে ওখানে লিখে নেবে। তো এদের একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে। ভিজিবল লাইটের ক্ষেত্রেও রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে, এবং ভিজিবল লাইটের রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে ডিফারেন্ট কালারের লাইট আমরা দেখতে পাবো। প্রথমের দিকে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেখানে আমরা ভায়োলেট দেখতে পাবো, নেক্সট আমরা দেখতে পাবো ইন্ডিগো দেখতে পাবো, ওকে, আমরা ব্লু দেখতে পাবো, আমরা এরপরে গ্রিন দেখতে পাবো, আমরা ইয়েলো দেখতে পাবো, অরেঞ্জ দেখতে পাবো, সরি এটা অরেঞ্জ হলো না, অরেঞ্জ দেখতে পাবো। উই ক্যান অলসো গেট রেড। আমরা অলরেডি সবাই জানি যে জিনিসটা সম্পর্কে, ভিবজিওর, তাই তো? এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডান দিকটাতে একটুখানি রেড জোন আছে, হ্যাঁ কি না? আর এই বাঁ দিকটা কিছুটা ব্লু জোন, ব্লু ভায়োলেট এই কালার গুলো। তো ব্লু জোনের যারা আছে তাদের ফ্রিকোয়েন্সি বেশি, বাঁ দিকে থাকলে ফ্রিকোয়েন্সি বেশি। দেখো যেরকম ভাবে লেখা আছে ওপরেও আমরা দেখেছি বাঁ দিকে ফ্রিকোয়েন্সি বেশি, এখানেও বাঁ দিকে ফ্রিকোয়েন্সি বেশি। অ্যান্ড ডান দিকের গুলো মানে রেড জোনের গুলোর ওয়েভ লেংথ বেশি। সব থেকে বেশি ওয়েভ লেংথ বললে রেড, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সির বললে ভায়োলেট।
এই কারণের জন্য দেখো আলট্রা ভায়োলেটটা কিন্তু ভায়োলেটের দিকেই আছে, ব্লু জোনের দিকেই আছে, এবং ইনফ্রারেড এটা কিন্তু রেড জোনের দিকেই আছে। সবাইকে বোঝাতে পেরেছি কি? দিস ইজ দ্য কেস, যেগুলো আমাদের একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। চলো আর কি, আচ্ছা এটা বলে ফেলো, নিউক্লিয়ন বলতে কি বোঝায়? নিউক্লিয়ন, প্রোটন প্লাস নিউট্রন। নিউট্রন ভেরি গুড। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন খুব সিম্পল জিনিস, নিউক্লিয়ন বলতে বোঝায় নিউট্রন প্লাস প্রোটন, ব্যাস এইটুকু জানলেই হবে, আর কিছু বলতে হবে না। নিউট্রন প্লাস প্রোটনকে একসাথে নিউক্লিয়ন বলে। নেক্সট, প্রথম পারমাণবিক মডেল কে প্রস্তাব করেন? অ্যাটমিক মডেল না, আমি অলরেডি এই কথাটা একবার বলেছি যে অ্যাটমিক মডেলের জন্য একজন পরীক্ষা করেছিলেন, কে সে? রাদারফোর্ড। রাদারফোর্ডের কথা আমি বলেছি যে রাদারফোর্ড তার অ্যাটমিক মডেল দেবে বলে একদম আমরা পরীক্ষা করেছিলেন। তবে অ্যাটমিক মানে দেখো, ইলেকট্রন প্রোটন নিউট্রন আবিষ্কার করেছে, কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন কিরকম ভাবে অ্যাটমের মধ্যে থাকবে সেটা আবিষ্কার, সেটা বলার জন্যই আমাদের অ্যাটমিক মডেল দরকার। মডেলটা কেমন হবে অ্যাটমিক? অ্যাটমিক মডেল অনেকেই দিয়েছেন। অ্যাটমিক মডেল কারা কারা দিয়েছেন? ফার্স্ট দিয়েছেন থমসন মডেল, থমসন মডেল, থমসন প্রথম মডেল দিয়েছেন। এটাকে আমরা বলে থাকি, আরেকটা নাম আছে, থমসন এরকম একটা মডেল দিয়েছিলেন, এরকম একটা অ্যাটম যার মাঝখানে পাম্পুডিং মডেল। হ্যাঁ, আমরা দেখব যে পুরো পজিটিভলি চার্জড, যার মাঝখানে ইলেকট্রনগুলো এমবেডেড, এই ধরনের মডেল একটা তরমুজের মতো দেখতে, ওয়াটারমেলন মডেল বলা হয়। ওয়াটারমেলন মডেল অথবা পাম পুডিং মডেল বলা হয়, পুডিং মডেল, আরো অনেক নাম আছে। যাই হোক, এই ধরনের পাম পুডিং, ওয়াটারমেলন, এই ধরনের শব্দগুলো দিলেই বুঝে যাবে থমসন মডেলের কথা বলছে। ব্যাস এইটুকু জানতে হবে তোমাদের। 2 নম্বর, তারপরেই যিনি দিয়েছেন একটু বেটার, এই মডেলটা একদমই ফেল, এই এরকম দেখতেই নয় অ্যাটম, পরবর্তীকালে দিয়েছেন আমাদের রাদারফোর্ড, যার জন্যই তিনি ওই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিলেন, রাদারফোর্ড মডেল। এটা খানিকটা আমাদের সোলার সিস্টেমের মতো, সেম টু সেম, যেমন মাঝখানে সূর্য থাকে, তার চারিদিকে প্ল্যানেটস গুলো ঘুরে বেড়ায়, এখানেও তাই, মাঝখানে থাকবে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ইলেকট্রনস গুলো ঘুরে বেড়াবে, সোলার সিস্টেমের মতো রাদারফোর্ড মডেলটা। পরবর্তীকালে রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলোকে ঠিক করে মডেল দেন বোর মডেল, নিলস বোর বলে একজন বিজ্ঞানী বোর মডেল দেন। ওকে, এবং বোর মডেলটাই সর্বাধিক পরিচিত, যারা ক্লাস 9-10 অব্দি অ্যাটমিক স্ট্রাকচার বলতে গেলে এই বোর মডেলটাই পড়েছো অ্যাকচুয়ালি। ওকে, তারপরে আধুনিক মডেলগুলোর মধ্যে আমরা দেখব সোমারফিল্ড মডেল আছে। যারা এবার একটু ক্লাস 11-12 অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো তারা আশা করি এই ধরনের মডেলগুলোর নাম শুনেছো হয়তো। সোমারফিল্ড মডেল মানে অ্যাটম দেখতে অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক গঠনের মধ্যে অ্যাটম থাকে, মানে আমরা বোর মডেল অনুযায়ী দেখেছি সার্কুলার টাইপের, এটাই পরিচিত মডেল আমাদের, কিন্তু ইলেকট্রন ত্রিমাত্রিক গঠনের মধ্যে থাকে, এইটা আমাদের সোমারফিল্ড মডেলের মধ্যে পাই। এগুলো হচ্ছে অ্যাটমিক মডেলের নাম। তাহলে এবার বলো, কে প্রথম পারমাণবিক মডেল দিয়েছিলেন? অ্যাটমিক মডেল প্রথম কে দেন? অবশ্যই থমসন প্রথম বললে। পরমাণুর কোন মডেলটি ক্রিসমাস পুডিং এর মতো? বলো। থমসন। থমসন মডেল। থমসন একটু আগেই বললাম। রাদারফোর্ডের মডেলটা সোলার সিস্টেমের মতো, তাই না? ডাল্টনের অ্যাকচুয়ালি মডেল নয়, ডাল্টনের অ্যাটমিক থিওরি, ডাল্টন ইজ রিলেটেড টু অ্যাটমিক থিওরি।
প্রথম অ্যাটমিক থিওরি যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে ডাল্টন। অ্যাটমিক থিওরি বা লিখছি অ্যাটমিক থিওরি বা পরমাণুবাদ, এটা আবার কি জিনিস স্যার? কিসব কঠিন কঠিন টার্ম বলছেন। সহজভাবে বলি, এই সহজ জিনিসটা মনে রাখলেই অ্যান্সার করতে পারবে, কারণ বিরাট কিছু কঠিন তোমাদের প্রশ্ন দেবে না, কিন্তু এই এই গল্পগুলো যদি মাথায় থাকে তোমরা অ্যান্সার করতে পারো। আগে অ্যাটম সম্পর্কে ধারণা ছিল না, পরমাণু কি দিয়ে তৈরি হয় কেউ জানতো না, মানে একটা পদার্থ কি দিয়ে তৈরি হয় জানতো না। পরবর্তীকালে অ্যাটমের দেখা লোকে পায়, তবে এই অ্যাটমটাকে একদম ডিফাইন করতে কেউ পারেনি। প্রথমবার ডিফাইন করেছিলেন ডাল্টন, যে অ্যাটম এই জিনিস, ওর মধ্যে এই এই বৈশিষ্ট্যগুলো আছে। কিরকম বৈশিষ্ট্য? যে অ্যাটম সব থেকে ক্ষুদ্রতম পার্টিকেল, বিভিন্ন পরমাণুর, মানে যদি একই পদার্থ হয় তার মধ্যে অ্যাটমগুলো একই রকম হবে, ডিফারেন্ট পদার্থ হলে ডিফারেন্ট হবে। মানে লোহার অ্যাটম সোনার অ্যাটম দুটো আলাদা, তবেই তো একটা লোহা একটা সোনা। এইরকম ভাবে ডিফাইন করেছিলেন প্রথমবার ডাল্টন, এবং এই যে প্রথমবার ডিফাইন করেছিলেন এটাকেই বলছি আমরা অ্যাটমিক থিওরি বা পরমাণুবাদ। খুব সহজ একটা জিনিস। তাহলে পরমাণুবাদের আবিষ্কর্তাকে জন ডাল্টন। এরপরে অ্যাটম নিয়ে আরো ডেভেলপমেন্ট হতে থাকে। ব্যাস, আজকে এতদূরই থাক, বাকি আবার দেখা হচ্ছে নেক্সট দিন, তখন বাকিগুলো স্যার হবে। বলছি যে নেক্সট ডে থেকে কোয়েশ্চেন্স গুলো যদি একটু ইংলিশে অ্যাভেলেবেল হ্যাঁ, হয় ইংলিশেও তাহলে দিয়ে খুব দেবো, সুবিধা হতো। ইংলিশেও দিয়ে দেবো পরের দিন। ওকে, আর স্যার বলছি যে মানে নেক্সট দিন যেটা হবে টপিকটা কি আগে থেকে জেনে যাওয়া যাবে তাহলে একটু সুবিধা হতো, মানে কোন দিন পরের কি। দিন আমি বলে দিচ্ছি, পরের দিন আমার ক্লাস যেদিন আছে, ওকে, সেদিনও তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারটাই হবে পরের দিনও। ওকে, অ্যাটমিক স্ট্রাকচার। আর ওকে আমি বলেই দিচ্ছি তোমাদের, কিছু প্রশ্ন আমরা রাখবো, তার জন্য তোমাদের ওই 1 to 30 মুখস্থ করতে হবে বাবা, ঠিক আছে? আর কিছু প্রশ্ন আমরা রাখবো হচ্ছে যে তোমার বন্ডিং এর ওপর, বোঝা গেল? কেমিক্যাল বন্ডিং মানে কিভাবে তোমার মলিকিউল গুলো তৈরি হয়, তার উপর কিছু প্রশ্ন থাকবে। বুঝতে পেরেছি? ভ্যালেন্সি, এই জায়গাগুলো তো আগে থেকে একটু দেখে আসবে, বাকি তো ক্লাসে আলোচনা করবোই। ওকে থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার।